হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু দ্য ওয়ার্ল্ড অফ নলেজ। এই ভিডিওতে আমরা জেনারেল স্টাডিজের এমসিকিউ নিয়ে আলোচনা করব। এই এমসিকিউ গুলো ডাব্লিউবিসিএস, ডাব্লিউবিপিএসসি, কেপি, ডাব্লিউবিপি রেল ইত্যাদি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজ আমরা সেট 1 আলোচনা করব। নিয়মিত আপডেট পাওয়ার জন্য আমাদের ফেসবুক পেজ এবং টেলিগ্রাম চ্যানেল দ্য ওয়ার্ল্ড অফ নলেজ তোমরা জয়েন হতে পারো। টেপ অ্যাপে আমাদের প্রত্যেক সপ্তাহে মক টেস্ট নেওয়া হয়। ভিডিও ডেসক্রিপশনে আমরা এই অ্যাপটির লিঙ্ক দিয়ে দেবো, তোমরা গিয়ে সেখানে মক টেস্ট দিতে পারবে। আজকের প্রথম প্রশ্ন, সিন্ধু সভ্যতার কোন কেন্দ্রটি রাজস্থানে অবস্থিত? অপশন এ কালীবঙ্গাল, অপশন বি লোথাল, অপশন সি সুতকাজেন্দর, অপশন ডি রূপার। সঠিক উত্তর অপশন এ কালীবঙ্গাল। কালীবঙ্গাল শব্দের অর্থ কি? কালীবঙ্গাল শব্দের অর্থ কালো বালা। 1960 খ্রিস্টাব্দে বি কে থাপ্পা রাজস্থানে এই স্থানটি আবিষ্কার করেন, আর এখানে উটের হাড়ের সন্ধান কিন্তু পাওয়া গেছে। এখানে কালীবঙ্গাল সম্বন্ধে কিছু গুরুত্বপূর্ণ টপিক নিচে দিয়ে দিলাম। পরের প্রশ্ন, বেদকে অপৌরুষেয় বলা হয় কেন? কারণ এটি ঈশ্বর রচিত নয়, এটি পুরুষ রচিত নয়, এটি মনুষ্য রচিত নয়, বা এটি নারী রচিত। এখানে সঠিক উত্তর অপশন সি। বেদ মনুষ্য রচিত নয়, তাই একে অপৌরুষেয় বলা হয়। বিশ্বের প্রাচীনতম এবং সমৃদ্ধতম সাহিত্য হলো বেদ। বেদ শব্দটি উৎপত্তি হয়েছে বিদ থেকে, যা সংস্কৃত অর্থ হচ্ছে জানা বা জ্ঞান। এটা খুবই ইম্পর্টেন্ট। বেদের অপর নাম শ্রুতি বা স্মৃতি, কারণ এটিকে শুনে শুনে মনে রাখতে হতো। আর বেদকে আমরা সংহিতা নামেও জানি। পরের প্রশ্ন, তৃতীয় বৌদ্ধ সম্মেলন কত সালে অনুষ্ঠিত হয়েছিল? অপশন এ 383 খ্রিস্টপূর্বাব্দে, অপশন বি 250 খ্রিস্টপূর্বাব্দে, অপশন সি 72 খ্রিস্টাব্দে, অপশন ডি 483 খ্রিস্টপূর্বাব্দে। সঠিক উত্তর অপশন বি 250 খ্রিস্টপূর্বাব্দে। প্রথম বৌদ্ধ সম্মেলন কখন হয়েছিল? 483 খ্রিস্টপূর্বাব্দে। মগধের শাসক অজাতশত্রুর আমলে হয়েছিল। কোথায় হয়েছিল? রাজগৃহে হয়েছিল। এখানে প্রত্যেকটা পয়েন্টে খুবই গুরুত্বপূর্ণ। দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন কত সালে হয়েছিল? 383 খ্রিস্টপূর্বাব্দে। কার সময় হয়েছিল? শিশুনাগ বংশীয় রাজা কালাশক বা কাকবর্ণের আমলে। কোথায় হয়েছিল? বৈশালীতে। তৃতীয় বৌদ্ধ সম্মেলন 250 খ্রিস্টপূর্বাব্দে মৌর্য সম্রাট অশোকের আমলে হয়েছিল। আর পাটলিপুত্রে তৃতীয় বৌদ্ধ সম্মেলন আয়োজিত হয়েছিল। চতুর্থ বৌদ্ধ সম্মেলন 72 খ্রিস্টাব্দে হয়েছিল। 72 খ্রিস্টাব্দে কুষাণ সম্রাট কনিষ্কের আমলে কাশ্মীরে জলন্ধরে হয়েছিল। কার সময়ে চেঙ্গিস খান ভারত আক্রমণ করে? ইলতুৎমিশ, আলাউদ্দিন খিলজি, বলবন, মোহাম্মদ বিন তুগলক। সঠিক উত্তর অপশন এ ইলতুৎমিশের আমলে চেঙ্গিস খান ভারত আক্রমণ করেছিল। কত সালে করেছিল? 1221 খ্রিস্টাব্দে। দিল্লি সুলতানির প্রকৃত প্রতিষ্ঠাতা কাকে বলা হয়? ইলতুৎমিশকে দিল্লি সুলতানির প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয়। তিনি তার রাজধানী লাহোর থেকে দিল্লিতে স্থানান্তরিত করেছিলেন। তিনি দিল্লির নাম তখন কি দিয়েছিলেন? হযরত-ই-দিল্লি। ইলতুৎমিশ তুর্কানি চাহালগান বা বন্দেগানি চাহালগান বা 40 চক্র গঠন করেছিলেন। এই তিনটের মধ্যে যে কোনো একটা দিয়ে পরীক্ষাতে প্রশ্ন দিতে পারে। তুর্কানি চাহালগান বা বন্দেগানি চাহালগান বা 40 চক্র কে গঠন করেছিলেন? সঠিক উত্তর ইলতুৎমিশ। পরের প্রশ্ন, কে কাশ্মীরের আকবর নামে পরিচিত? অপশন এ হুসেন শাহ, অপশন বি বলবন, অপশন সি জৈনুল আবেদিন, অপশন ডি সুজা-উদ-দৌলা। সঠিক উত্তর অপশন সি জৈনুল আবেদিন। জৈনুল আবেদিনের সময়কাল
1420 থেকে 1470 খ্রিস্টাব্দ পর্যন্ত। তার আমলে মহাভারত এবং কলহনের রাজতরঙ্গিনী ফার্সি ভাষায় অনুদিত হয়েছিল। আর একটা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট, তিনি কাশ্মীরের উলার হ্রদে জৈন লঙ্কা নামে একটি কৃত্রিম দ্বীপ নির্মাণ করেন। পরের প্রশ্ন, বাবরনামা বা তুজকি বাবরি কে রচনা করেন? এই কোশ্চেনটা পরীক্ষিত বহুবার এসেছে। অপশন এ আব্বুল ফজল, অপশন বি ফিরদৌসি, অপশন সি আফিফ, অপশন ডি বাবর। সঠিক উত্তর অপশন ডি বাবর। বাবর সম্বন্ধে কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট। বাবর শব্দের অর্থ কি? বাবর শব্দের অর্থ বাঘ। জন্ম কত সালে? 14ই ফেব্রুয়ারি 1483 সালে। আর মৃত্যু 26শে ডিসেম্বর 1530। তার সময়কাল কিন্তু খুবই ছোট, মাত্র 5 বছর, 1526 থেকে 1530। তার মায়ের নাম কতল নিগার খাতুন, তিনি চেঙ্গিস খানের বংশধর ছিলেন। আর পিতা ওমর শেখ মির্জা, তিনি তৈমুর লঙ্গের বংশধর ছিলেন। এগুলো খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট। আর তিনি প্রথম কামান ও বন্দুকে ব্যবহার করেছিলেন কোন যুদ্ধে? প্রথম পানিপথের যুদ্ধে। এটা খুবই ইম্পর্টেন্ট। প্রথম পানিপথের যুদ্ধে তিনি প্রথম কামান আর বন্দুকে ব্যবহার করেন। প্রথম পানিপথের যুদ্ধ তিনি কার সঙ্গে করেছিলেন? দৌলত খান লোধি। তার সময়কালে তিনি 4টি যুদ্ধ করেন। প্রথম পানিপথের যুদ্ধ 1526 খ্রিস্টাব্দে, তিনি 4টি যুদ্ধে জয়ী হয়েছিলেন। দ্বিতীয় যুদ্ধ 1527 খ্রিস্টাব্দে খানুয়ারের যুদ্ধ, মেবারের রানা সংগ্রাম সিংহের সঙ্গে। চান্দেরির যুদ্ধ 1528 খ্রিস্টাব্দে মেদিনী রায়ের সঙ্গে, এবং 1529 খ্রিস্টাব্দে ঘরঘরা যুদ্ধ আফগান বাহিনীর সঙ্গে, এবং 4টি যুদ্ধে তিনি জয়ী হয়েছিলেন। পরের প্রশ্ন, ফোর্ট উইলিয়াম কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয়? 1780 খ্রিস্টাব্দে, 1790 খ্রিস্টাব্দে, 1800 খ্রিস্টাব্দে, 1810 খ্রিস্টাব্দে। সঠিক উত্তর অপশন সি 1800 খ্রিস্টাব্দে। ফোর্ট উইলিয়াম কলেজ কে প্রতিষ্ঠা করেন? লর্ড ওয়েলেসলি। কেন করেছিলেন? ইংরেজ প্রশাসকদের ভারতীয় ভাষা, সংস্কৃতি, সামাজিক রীতিনীতি ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণের জন্য ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন 1800 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, ডায়মন্ড রিং দৃশ্যপটটি কখন দেখা যায়? অপশন এ সূর্যগ্রহণের শুরুতে, অপশন বি সূর্যগ্রহণের শেষে, অপশন সি সূর্যগ্রহণ সূর্যের পরিক্রমণ পথের বহিঃসীমানায়, অপশন ডি সূর্যের পরিক্রমণ পথের কেন্দ্রীয় অংশে। সঠিক উত্তর অপশন সি সূর্যের পরিক্রমণ পথের বহিঃসীমানা। এই সূর্যগ্রহণের শুরুতে একদম শেষ পর্যায়ে যে এই ডায়মন্ডের মতন অংশটা দেখতে পাচ্ছ, একেই ডায়মন্ড রিং বলা হয়। আর এই সূর্যগ্রহণ যেমন ছাড়ছে, এই যে অংশটা, এইটাকেই ডায়মন্ড রিং বলা হয়। তো সূর্যের এই বাইরের সীমানায় এইটা হচ্ছে সূর্যগ্রহণের সময়। পরের প্রশ্ন, কত সালে সার্ক প্রতিষ্ঠিত হয়? খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন এবং বহুবার এই কোশ্চেন পরীক্ষায় এসেছে। 1984 সালে, 1985 সালে, 1986 সালে, 1987 সালে। সঠিক উত্তর অপশন বি 1985 সালে। সার্কের লোগো এবং এখানে সার্কের 8টি দেশ রয়েছে। সার্ক সম্বন্ধে কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট। সার্কের পূর্ণ নাম সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। সদর দপ্তর কোথায় রয়েছে? নেপালের কাঠমান্ডুতে এর সদর দপ্তর। এর 8টা দেশ মালদ্বীপ, শ্রীলঙ্কা, ভারত, বাংলাদেশ, নেপাল, ভুটান, পাকিস্তান এবং আফগানিস্তান। প্রথম সম্মেলন কোথায় হয়েছিল? বাংলাদেশের ঢাকা হয়েছিল। কখন হয়েছিল? 1985 সালের 7 এবং 8 ডিসেম্বর। শেষ সম্মেলন কখন হয়? শেষ সম্মেলনটা ছিল 19তম সম্মেলন 2016 সালের
15 এবং 16 নভেম্বর পাকিস্তানের ইসলামাবাদের শেষ সম্মেলন হয় সার্কের। ভারতে এখনো পর্যন্ত 3বার সম্মেলন হয়েছে। দ্বিতীয় সম্মেলনটি ভারতে হয়েছিল 1986 সালের 17 এবং 18 নভেম্বর ব্যাঙ্গালোরে। অষ্টম সম্মেলন ভারতে হয়েছিল 1995 সালের 2 থেকে 4 মে নিউ দিল্লিতে। চতুর্থ সম্মেলন হয়েছিল ভারতে 2007 সালের 3 এবং 4 এপ্রিল নিউ দিল্লিতে। এই ছিল 60 সম্বন্ধে কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট। পরের প্রশ্নে যাচ্ছি আমরা। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ কোনটির দ্বারা পরস্পর থেকে পৃথক হয়েছে? অপশন এ 10 ডিগ্রি চ্যানেল, অপশন বি ডানকান প্রণালী, অপশন সি পক প্রণালী, অপশন ডি কোকো প্রণালী। সঠিক উত্তর অপশন এ 10 ডিগ্রি চ্যানেল। আর ডানকান প্রণালী সাউথ আন্দামান আর লিটিল আন্দামানকে পৃথক করেছে। আর পক প্রণালী ভারত ও শ্রীলঙ্কার মধ্যে রয়েছে। এই যে ম্যাপ দেখতে পাচ্ছ, উপরের আন্দামান দ্বীপপুঞ্জ, নিচে নিকোবর দ্বীপপুঞ্জ, এই দিকটা নিকোবর দ্বীপপুঞ্জ, এই দিকটা আন্দামান দ্বীপপুঞ্জ, এবং এই মাঝে যে লাইনটি দেখতে পাচ্ছ এটাই 10 ডিগ্রি চ্যানেল। আর গ্রেট নিকোবরের একদম শেষ প্রান্তে রয়েছে ইন্দিরা পয়েন্ট বা পিগমিলিয়ন পয়েন্ট, এটা ভারতের শেষ সীমানা। আর ভারত আর শ্রীলঙ্কার মধ্যে রয়েছে পক প্রণালী। সাউথ আন্দামান এবং লিটিল আন্দামানের মধ্যে রয়েছে ডানকান প্রণালী। পরের প্রশ্ন, ভারতের দক্ষিণতম বিন্দু কোনটি? এটা তো একটু আগেই বলে দিলাম। অপশন এ ইন্দিরা কল, অপশন বি ইন্দিরা পয়েন্ট, অপশন সি কিবুথু, অপশন ডি গুহারমতি। সঠিক উত্তর ইন্দিরা পয়েন্ট। ভারতের দক্ষিণতম বিন্দু হলো ইন্দিরা পয়েন্ট বা পিগমিলিয়ন পয়েন্ট। গ্রেট নিকোবর দ্বীপপুঞ্জের দক্ষিণে রয়েছে, যেটা এখন ম্যাপটা তোমাদেরকে দেখালাম। আর ভারত মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু কোনটি? সেটা হলো কন্যাকুমারী বা কেপ কুমারী। এই দুটো খুবই ইম্পর্টেন্ট, এই দুটো মনে রাখবে। ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম কন্যাকুমারী এবং ভারতের দক্ষিণতম বিন্দু হচ্ছে ইন্দিরা পয়েন্ট। ভারতের উত্তরতম বিন্দু কি? ইন্দিরা কল, যেটা লাদাখে অবস্থিত। আর ভারতের পূর্বতম বিন্দু হলো অরুণাচল প্রদেশের কিবুথু। আর পশ্চিমতম বিন্দু হলো গুজরাটের গোহারমতি। পরের প্রশ্ন, প্রাচীনতম পর্বত আরাবল্লী নিচের কোন দুটি স্থানের মধ্যে অবস্থিত? অপশন এ রাজস্থান ও দিল্লি, অপশন বি উদয়পুর ও জয়পুর, অপশন সি রাজস্থান ও আগ্রা, অপশন ডি রাজস্থান ও পাঞ্জাব। সঠিক উত্তর অপশন বি উদয়পুর ও জয়পুরের মধ্যে আরাবল্লী পর্বত অবস্থিত। আরাবল্লী ভারতের প্রাচীনতম পর্বত এবং পৃথিবীর প্রাচীনতম ভঙ্গিল পর্বত হচ্ছে আরাবল্লী পর্বত। বর্তমানে এটি ক্ষয়জাত পর্বতে পরিণত হয়েছে। এটি কতদূর বিস্তৃত? এটি 400 কিলোমিটার বিস্তৃত। কোথায় থেকে কোথায় পর্যন্ত বিস্তৃত? দিল্লি ও গুজরাটের পালানপুর পর্যন্ত। দিল্লি থেকে গুজরাটের পালানপুর পর্যন্ত এটি বিস্তৃত। আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কি? আবু পাহাড়ের নিকটবর্তী গুরু শিখর। এটা মনে রাখবে, এটা খুবই গুরুত্বপূর্ণ। আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ গুরু শিখর, যার উচ্চতা 1722 মিটার। পরের প্রশ্ন, নর্মদা নদীর উৎপত্তি স্থল কোথায়? অপশন এ মহাদেব পাহাড়, অপশন বি মৈকাল পাহাড়, অপশন সি নীলগিরি, অপশন ডি পালনি। সঠিক উত্তর
অপশন বি মৈকাল পাহাড়। মৈকাল পাহাড় থেকে নর্মদা নদী উৎপত্তি হয়েছে। নর্মদা নদী ভারতের দীর্ঘতম পশ্চিম বাহিনী নদী। ভারতের দীর্ঘতম পশ্চিম বাহিনী নদীকে নর্মদা নদী, যার দৈর্ঘ্য 1312 কিলোমিটার এবং এটি ভারতের পঞ্চম দীর্ঘতম নদী। ভারতের পঞ্চম দীর্ঘতম নদী, কিন্তু পশ্চিম বাহিনী নদীদের মধ্যে দীর্ঘতম হচ্ছে নর্মদা নদী। এটি কোথায় উৎপন্ন হয়েছে? মৈকাল পাহাড়ের অমরকণ্টক উচ্চভূমি থেকে উৎপন্ন হয়। অনেক সময় পরীক্ষায় কোশ্চেন দিতে পারে, অপশন মৈকাল পাহাড় বাদ দিয়ে অমরকণ্টক দিতে পারে। তো এই জন্য দুটো পয়েন্ট এখানে দিয়ে দিয়েছি, মৈকাল পাহাড়ে অমরকণ্টক উচ্চভূমি থেকে এবং খাম্বাত উপসাগরে মিলিত হয়েছে। এর গুরুত্বপূর্ণ উপনদী হলো হিরণ, বর্ণা ইত্যাদি। নর্মদা নদী 3টি রাজ্যের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র এবং গুজরাট রাজ্যের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে। আর এটি গুজরাটেরও দীর্ঘতম নদী। জব্বলপুরের কাছে ধোঁয়াধর জলপ্রপাত সৃষ্টি করেছে এটা ইম্পর্টেন্ট। পরের প্রশ্নে যাচ্ছি আমরা। ভারতীয় সংবিধানের প্রস্তাবনা ধারণাটি সর্বপ্রথম কে উত্থাপন করেন? অপশন এ জওহরলাল নেহেরু, অপশন বি ডক্টর রাজেন্দ্র প্রসাদ, অপশন সি ডক্টর রাধাকৃষ্ণন, অপশন ডি সচ্চিদানন্দ সিনহা। সঠিক উত্তর অপশন এ জওহরলাল নেহেরু। 1946 সালের 13ই ডিসেম্বর গণপরিষদে পণ্ডিত জওহরলাল নেহেরু কর্তৃক উত্থাপিত উদ্দেশ্য সমূহ সংক্রান্ত প্রস্তাব হলো প্রস্তাবনার মূল উৎস। উদ্দেশ্য সমূহ সংক্রান্ত প্রস্তাব কত সালে হয়েছিল? 1946 সালের 13ই ডিসেম্বর। এই পয়েন্টটা মনে রাখবি। ভারতের সংবিধানের প্রস্তাবনাটি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছিল? মার্কিন যুক্তরাষ্ট্র বা আমেরিকার। আমেরিকার সংবিধান কত সালে প্রণীত হয়েছিল? 1787 সালে। আর 1976 সালে 42তম সংশোধনীর মাধ্যমে মূল প্রস্তাবনার সঙ্গে 3টি শব্দ যোগ করা হয়েছিল। এই কোশ্চেনটি পরীক্ষা অনেকবার এসেছে। সেই 3টি শব্দ হলো সমাজতান্ত্রিক বা সোশ্যালিস্ট, ধর্মনিরপেক্ষ বা সেকুলার এবং সংহতি বা ইন্টিগ্রিটি। এই 3টি নতুন শব্দ যোগ করা হয়েছিল। পরের প্রশ্ন, ভারতের দীর্ঘ আন্দোলনের পর সৃষ্ট প্রথম ভাষাভিত্তিক রাজ্য কোনটি? অপশন এ কর্ণাটক, অপশন বি তেলেঙ্গানা, অপশন সি পশ্চিমবঙ্গ, অপশন ডি অন্ধ্রপ্রদেশ। সঠিক উত্তর অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশ 1953 সালে গঠিত হয়েছিল। 1952 সালে কিন্তু প্রথম ভাষার ভিত্তিতে রাজ্য গঠনের দাবি আন্দোলন শুরু হয়। গান্ধীবাদী নেতা স্পোর্টি শ্রীরামালু পৃথক অন্ধ্র রাজ্যের দাবিতে আমরণ অনশন করেন এবং 58 দিন অনশনের পর তিনি মারা যান। এই অশান্তিতে কেন্দ্রীয় সরকার ভাষাভিত্তিক রাজ্য গঠনের দাবি মেনে নেয় এবং 1953 সালে, এই সালটা মনে রাখবে, 1953 সালে মাদ্রাজ রাজ্যটি পুনর্গঠনের ফলে ভারতের সর্বপ্রথম ভাষাভিত্তিক অঙ্গরাজ্য অন্ধ্রপ্রদেশ গঠিত হয়। কত সালে ভারতীয় নাগরিকতা আইন প্রবর্তিত হয়েছিল? 1953 সালে, 1954 সালে, 1955 সালে, 1956 সালে। সঠিক উত্তর অপশন সি 1955 সালে। ভারতীয় সংবিধানে এক নাগরিকত্বের যে ধারণাটি দেওয়া আছে সেটা কোথায় থেকে নেওয়া হয়েছিল? ব্রিটিশ সংবিধান থেকে নেওয়া হয়েছিল ভারতে এক নাগরিকত্ব বা সিঙ্গেল সিটিজেনশিপের ধারণাটি। নাগরিকত্ব সম্বন্ধে কোথায় আলোচনা করা হয়েছে? সংবিধানের 2য় পার্টের অন্তর্গত 5 এবং 5 থেকে 11 নম্বর ধারায় এটি নাগরিকত্ব সম্বন্ধে বিস্তারিত আলোচনা করা আছে। বর্তমানে ভারতীয় সংবিধানভুক্ত মৌলিক অধিকারের সংখ্যা কয়টি? 5টি, 6টি, 7টি, 8টি। সঠিক উত্তর অপশন বি 6টি। প্রথম অধিকারটি সাম্যের অধিকার, রাইট টু ইকুয়ালিটি, কত নম্বর ধারায় আছে?
14 থেকে 18 নম্বর ধারায় আছে সাম্যের অধিকার। পরের অধিকার স্বাধীনতার অধিকার, রাইট টু ফ্রিডম, 19 থেকে 22 নম্বর ধারায় এটি আলোচনা করা হচ্ছে। তৃতীয় অধিকার শোষণের বিরুদ্ধে অধিকার, রাইট এগেনস্ট এক্সপ্লয়টেশন, 23 থেকে 24 নম্বর ধারায় এটি আলোচনা করা হয়েছে। চতুর্থ অধিকার ধর্মীয় স্বাধীনতার অধিকার, রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ন, 25 থেকে 28 নম্বর ধারায় এটি আলোচনা করা হয়েছে। পরের অধিকার সংস্কৃতি ও শিক্ষা বিষয়ক অধিকার, কালচারাল অ্যান্ড এডুকেশনাল রাইটস, 29 থেকে 30 নম্বর ধারায় এটি আলোচনা করা হয়েছে। এবং শেষ এবং ষষ্ঠ অধিকার সাংবিধানিক প্রতিবিধানের অধিকার, রাইট টু কনস্টিটিউশনাল রেমেডি, 32 নম্বর ধারায় যেটি আলোচনা করা হয়েছে। এই সাংবিধানিক প্রতিবিধানের অধিকারকে ডক্টর বি.আর. আম্বেদকর সংবিধানের আত্মা এবং প্রাণকেন্দ্র বলেছেন। এটা খুবই ইম্পর্টেন্ট। এছাড়া মূল সংবিধানে ভারতের আর একটা মৌলিক অধিকারের কথা বলা ছিল, যেটা হলো 31 নম্বর ধারায় সম্পত্তির অধিকার, রাইট টু প্রপার্টি। কিন্তু 1978 সালের 44তম সংবিধান সংশোধনের মাধ্যমে সেটিকে মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয় এবং বর্তমানে এটি সাধারণ অধিকার হিসাবে 300A ধারায় সংযোজন করা হয়েছে। পরের প্রশ্ন, অ্যান ইনকোয়ারি ইন্টু দ্য নেচার অ্যান্ড কজেস অফ ওয়েলথ অফ নেশন গ্রন্থটি রয়েছে দেখে অ্যাডাম স্মিথ, ডেভিড রিকার্ডো, J.M. কেইন্স, কার্ল মার্কস। সঠিক উত্তর অ্যাডাম স্মিথ। এই বইটা অনেক সময় ওয়েলথ অফ নেশন বলেও আসতে পারে পরীক্ষাতে, এখানে আমি পূর্ণ নামটা দিয়ে দিয়েছি। এই বইটি কত সালে প্রকাশিত হয়? 1776 সালে এই বইটি প্রকাশিত হয়েছিল। অ্যাডাম স্মিথকে ক্লাসিক্যাল ইকোনমি এবং পলিটিক্যাল ইকোনমির জনক বলা হয়। পরের প্রশ্ন, দেশের অর্থনৈতিক প্রসার বলতে কি বোঝায়? অপশন এ দেশের জাতীয় আয়ের ক্রমবর্ধমান বৃদ্ধিকে, দেশের মাথাপিছু আয়ের ক্রমবর্ধমান বৃদ্ধিকে, অপশন সি দেশের জনসংখ্যার বৃদ্ধিকে, অপশন ডি হচ্ছে এ এবং বি উভয়কে। দেশের ন্যাশনাল ইনকাম এবং পার ক্যাপিটা ইনকাম বাড়লেই সেটাকে অর্থনৈতিক প্রসার বলে। তো এখানে সঠিক উত্তর অপশন ডি, অপশন এ এবং বি। পরের প্রশ্ন, ভারতীয় অর্থনীতি স্বাধীনতা সময়কালে কেমন ছিল? অপশন এ অনুন্নত ও বদ্ধাবস্থায়, অপশন বি উন্নত সমাজতান্ত্রিক, অপশন সি উন্নয়নশীল ও সমাজতান্ত্রিক ধাঁচে, অপশন ডি মিশ্র অর্থনীতি। স্বাধীনতার সময় ভারতের অর্থনীতি ছিল অনুন্নত এবং বদ্ধাবস্থায়, অপশন এ। বর্তমানে এটি উন্নয়নশীল। স্বাধীনতার সময় ভারতের অর্থনীতি অনুন্নত এবং বদ্ধাবস্থায় ছিল বলেই ভারতকে তৃতীয় বিশ্বের দেশ বলা হয়। পরের প্রশ্ন, সবুজ উৎপাদন বা গ্রিন প্রোডাক্ট বলতে কি বোঝায়? অপশন এ শুধুমাত্র সবুজ সবজি, অপশন বি গ্রিন হাউস এফেক্টের জন্য যা দায়ী, অপশন সি সেই সব দ্রব্য যেগুলো উৎপাদনের ফলে পরিবেশ দূষণ হয় না বললেই চলে, অপশন ডি ওপরে কোনোটি। সঠিক উত্তর অপশন সি সেই সব দ্রব্য যেগুলি উৎপাদনের ফলে পরিবেশ দূষণ হয় না সেগুলিকেই গ্রিন প্রোডাক্ট বা সবুজ উৎপাদন বলা হয়। অরিজিন অফ লাইফ অন আর্থ বইটি কে লেখেন? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। অপশন এ J.B.S. হ্যালডেন, অপশন বি লুই পাস্তুর, অপশন সি ডারউইন, অপশন ডি A.I. ওপারিন। সঠিক উত্তর A.I. ওপারিন, অপশন ডি। এখানে অন্যান্য কিছু বইয়ের নাম দেওয়া হয়েছে। দ্য কজেস অফ এভলিউশন, J.B.S. হ্যালডেনের লেখা। দ্য সাইকোলজিক্যাল থিওরি অফ ফার্মেন্টেশন, লুই পাস্তুরের লেখা, খুবই গুরুত্বপূর্ণ বই। অন দ্য অরিজিন অফ স্পেসিস, এটা ডারউইনের খুবই একটা গুরুত্বপূর্ণ বই এবং বহুবার এই কোশ্চেনটা পরীক্ষায় এসেছে। পরের প্রশ্ন, কোষের মস্তিষ্ক কাকে বলা হয়? মাইটোকন্ড্রিয়াকে, ক্লোরোপ্লাস্টকে, নিউক্লিয়াসকে, সেন্ট্রিওলকে।
নিউক্লিয়াসকে কোষের শক্তিকর বলা হয়, কোষের মস্তিষ্ক বলা হয়। সঠিক উত্তর অপশন সি। আর কোষের শক্তিঘর বা পাওয়ার হাউস অফ সেল কাকে বলা হয়? মাইটোকন্ড্রিয়া। পরের প্রশ্ন, ডিএনএ দ্বিতত্ত্বীকরণ ঘটে কোন দশায়? এম দশায়, G1 দশায়, G2 দশায় এবং অপশন ডি এস দশায়। সঠিক উত্তর অপশন ডি এস দশায়। এস দশায় ডিএনএ দ্বিতত্ত্বীকরণ ঘটে। এম দশায় কি কি হয়? এই সময় নিউক্লিয়াস বিভাজনের 4টি দশা, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ, এই 4টি দশা সম্পূর্ণ হয়। G1 দশায় কি হয়? এই সময় বিভিন্ন প্রকার আরএনএ, যেমন আরআরএনএ, টিআরএনএ, এমআরএনএ, রাইবোজোম এবং প্রোটিনের সংশ্লেষ ঘটে এবং কোষের আয়তন এই সময় বৃদ্ধি পায়। G2 দশায় কি হয়? এই দশায় প্রোটিন সংশ্লেষ, আরএনএ সংশ্লেষ, প্রাণী কোষের স্পিন্ডল গঠনের সরঞ্জাম, মাইটোকন্ড্রিয়া প্রভৃতি গঠিত হয়। পরের প্রশ্ন, আলোকবর্ষ কিসের একক? গতিবেগের, সময়ের, দৈর্ঘ্যের? অপশন ডি আলোর প্রাবল্যের। সঠিক উত্তর অপশন সি, দৈর্ঘ্যের একক হচ্ছে আলোকবর্ষ। এক আলোকবর্ষ সমান কত কিলোমিটার? 9.46 into 10⁻12 কিলোমিটার। এটা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট, এটা মনে রাখবে। 9.46 into 10⁻12 কিমি সমান এক আলোকবর্ষ। পরের প্রশ্ন, একক সময়ে বস্তুর দূরত্বকে কি বলা হয়? বেগ, দ্রুতি, ত্বরণ না মন্দন? সঠিক উত্তর অপশন বি, একক সময়ে বস্তুর দূরত্বকে দ্রুতি বলা হয়। দ্রুতির মান আছে কিন্তু অভিমুখ নেই, তাই দ্রুতি হচ্ছে স্কেলার রাশি। দ্রুতির মাত্রা কি? L(t⁻⁻1)। আর একক সময় নির্দিষ্ট দিকে বস্তু যে দূরত্ব অতিক্রম করে তাকে বেগ বলা হয়। অর্থাৎ বেগের মানও আছে, অভিমুখ আছে, তাই বেগ একটি ভেক্টর রাশি। বেগের মাত্রা কি? L(t⁻⁻1)। দ্রুতি এবং বেগের মাত্রা একই। আর ত্বরণ কি? একক সময়ে বেগের যে বৃদ্ধি হয় তাকে ত্বরণ বলা হয়। আর মন্দন হচ্ছে একক সময়ে বেগের যে হ্রাস হয় তাকে মন্দন বলা হয়। অর্থাৎ মন্দনকে ঋণাত্মক ত্বরণও বলা হয়। পরের প্রশ্ন, কোন স্থানে হঠাৎ বায়ুচাপ কমে গেলে কিসের সম্ভাবনা? বৃষ্টিপাতের সম্ভাবনা থাকে, ঝড়ের সম্ভাবনা থাকে, ভালো আবহাওয়ার সম্ভাবনা থাকে, শৈত্য প্রবাহের সম্ভাবনা থাকে। সঠিক উত্তর অপশন বি, ঝড়ের সম্ভাবনা থাকে। বায়ুচাপ হঠাৎ কমে গেলে সেই স্থানে ঝড়ের সম্ভাবনা থাকে। আর বায়ুচাপ ধীরে ধীরে যদি কমে তাহলে শীঘ্রই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকে। বায়ুচাপ ধীরে ধীরে বাড়লে কি হবে? আবহাওয়া শুষ্ক এবং পরিবেশ পরিষ্কার থাকবে। বায়ুচাপ হঠাৎ যদি বেড়ে যায় সেই স্থানে প্রবল শুষ্ক বায়ু প্রবাহের সম্ভাবনা থাকে। পরের প্রশ্ন, পরমাণুর মধ্যে সবচেয়ে ভারী কণিকা কোনটি? প্রোটন, ইলেকট্রন, নিউট্রন না কোনোটিই নয়? সঠিক উত্তর নিউট্রন হচ্ছে পরমাণুর সবচেয়ে ভারী কণিকা। আর সবচেয়ে হালকা হচ্ছে ইলেকট্রন। সিজিএস পদ্ধতিতে নিউট্রনের ভর কত? 1.675 into 10⁻24। প্রোটন 1.6725 into 10⁻24। ইলেকট্রন 9.11 into 10⁻11। এগুলো সব সিজিএস পদ্ধতিতে বা সিজিএস এককে এদের ভর। পরের প্রশ্ন, গঠনের উপর ভিত্তি করে পদার্থকে কত ভাগে ভাগ করা হয়? 2 ভাগে ভাগ করা হয়, 3 ভাগে ভাগ করা হয়, 4 ভাগে ভাগ করা হয়, অপশন ডি 5 ভাগে ভাগ করা হয়। সঠিক উত্তর অপশন এ, 2 ভাগে ভাগ করা হয়। গঠনের উপর ভিত্তি করে পদার্থকে 2 ভাগে ভাগ করা হয়, 1 সমসত্ব পদার্থ এবং 2 অসমসত্ব পদার্থ। পরের প্রশ্ন, পর্যায় সারণীর আবিষ্কারক কে? জন ডোবেরিনার, অপশন বি লোথার মেয়ার,
অপশন সি মেন্ডেলিভ, অপশন ডি ডাল্টন। সঠিক উত্তর অপশন সি মেন্ডেলিভ। মেন্ডেলিভের পর্যায় সারণীতে 7টি পর্যায় এবং 8টি শ্রেণী ছিল, কিন্তু বর্তমানে সেটিতে 7টি শ্রেণী কিন্তু 7টি পর্যায় কিন্তু 9টি শ্রেণী আছে। আর আধুনিক পর্যায় সারণী আবিষ্কারককে মোসলি। মোসলির পর্যায় সারণীতে 7টি পর্যায় এবং 9টি শ্রেণী আছে। পরের প্রশ্ন, ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে? ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী জয়ললিতা, সুষমা স্বরাজ, সুচেতা কৃপালিনী, মমতা ব্যানার্জি। সঠিক উত্তর অপশন সি সুচেতা কৃপালিনী। সুচেতা কৃপালিনী কোন রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন? উত্তরপ্রদেশের। উত্তরপ্রদেশের প্রথম মুখ্যমন্ত্রী এবং ভারতেরও প্রথম মুখ্যমন্ত্রী হচ্ছেন সুচেতা কৃপালিনী। তিনি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রার্থী ছিলেন এবং তিনি 2 অক্টোবর 1983 থেকে 13 মার্চ 1967 সাল পর্যন্ত উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী ছিলেন। জয়ললিতা ছিলেন তামিলনাড়ুর প্রথম মহিলা মুখ্যমন্ত্রী। তিনি 1991 থেকে 2016 সালের মধ্যে 6 বার তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হয়েছিলেন। সুষমা স্বরাজ ছিলেন দিল্লির মহিলা মুখ্যমন্ত্রী। তিনি ভারতীয় জনতা পার্টির প্রার্থী ছিলেন, যদিও তার সময়কাল খুবই ছোট, 13 অক্টোবর 1998 থেকে 3 ডিসেম্বর 1998 সাল পর্যন্ত। মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেসের প্রার্থী এবং এই বছর তিনি তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী শপথ গ্রহণ করলেন। 20 মে 2011 থেকে বর্তমান পর্যন্ত এখনো তিনি বর্তমান। পরের প্রশ্ন, সম্রাট আকবরের সমাধিস্থল কোথায় অবস্থিত? অপশন এ দিল্লি, অপশন বি আগ্রা, অপশন সি কাবুল, অপশন ডি লাহোর। সঠিক উত্তর অপশন বি আগ্রা। আগ্রাতে আর কার সমাধিস্থল রয়েছে? আকবরের ছাড়াও শাহজাহানের সমাধিস্থল রয়েছে আগ্রাতে। দিল্লিতে কার রয়েছে? দিল্লিতে রয়েছে হুমায়ুন, যেটা হুমায়ুন টোম নামে পরিচিত। কাবুলে রয়েছে বাবরের এবং লাহোরে রয়েছে জাহাঙ্গীর। পরের প্রশ্ন, গোয়া রাজ্যের সরকারি ভাষা কি? হিন্দি, দাদাকি, উর্দু না কোঙ্কনি? সঠিক উত্তর অপশন ডি কোঙ্কনি। কোঙ্কনি হচ্ছে গোয়া রাজ্যের সরকারি ভাষা। হিন্দি কোন কোন রাজ্যের সরকারি ভাষা? ছত্তিশগড় রাজ্যে, যদিও ছত্তিশগড়ের হিন্দি ছাড়া রয়েছে ছত্তিশগড়ি, রাজস্থানের হিন্দি এবং রাজস্থানী, ঝাড়খণ্ডের হিন্দি, বিহারের হিন্দি, মধ্যপ্রদেশের হিন্দি। আর উর্দু, কাশ্মীরি, ডোগরি আর দাদাকি, এই 3টি ভাষা কোন রাজ্যের সরকারি ভাষা? জম্মু ও কাশ্মীর। পরের প্রশ্ন, ভারতের প্রথম পরমাণু কেন্দ্র কোথায় স্থাপিত হয়েছিল? অপশন এ কাইগা, কর্ণাটক, অপশন বি কাকড়াপাড়া, গুজরাট, অপশন সি তারাপুর, মহারাষ্ট্র, অপশন ডি মাদ্রাজ, তামিলনাড়ু। সঠিক উত্তর অপশন সি তারাপুর। মহারাষ্ট্রের তারাপুরে প্রথম পরমাণু কেন্দ্র স্থাপিত হয়েছিল। কত সালে হয়েছিল? 1969 সালে। এই পরমাণু কেন্দ্রটির নাম কি? তারাপুর অ্যাটমিক পাওয়ার প্ল্যান্ট। 1962 সালে এর যাত্রা শুরু হয়, কিন্তু এর কাজ শুরু হয় 1969 সালে। আর এশিয়ার প্রথম পারমাণবিক চুল্লিও স্থাপিত হয়েছিল ভারতে। এর নাম কি? অপসরা রিসার্চ রিঅ্যাক্টর, যা মুম্বাইয়ে অবস্থিত। তারাপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের অপারেটরকে? নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড, বা সংক্ষেপে NPCIL। ভারতের প্রথম শহীদ ক্ষুদিরাম বসু, চাপেকর ভ্রাতৃদ্বয়, মদনলাল ধিংড়া, উধম সিং। সঠিক উত্তর চাপেকর ভ্রাতৃদ্বয়। ভারতের প্রথম শহীদ। বাংলার প্রথম শহীদকে? ক্ষুদিরাম বসু।
এবং ভারতের কনিষ্ঠতম বিপ্লবী হচ্ছেন ক্ষুদিরাম বসু। মদনলাল ধিংরা বিদেশের মাটিতে প্রথম শহীদ হচ্ছেন মদনলাল ধিংরা, আর বিদেশের মাটিতে শেষ শহীদকে উধম সিং। ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে, এবং সাবস্ক্রিপশন বাটনে নোটিফিকেশন বেলটি অন করে রাখবে যখনই আমাদের চ্যানেল থেকে ভিডিও আপলোড করা হবে, যাতে তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাও। এছাড়াও আমাদের টেলিগ্রাম এবং ফেসবুক চ্যানেল তো রয়েছে, সেখানে তোমরা জয়েন হতে পারো। ধন্যবাদ। জয় হিন্দ।